জার্নালে আপনাদের সাথে আছি। জার্নালে আমরা সংবাদের বিশ্লেষণের চেষ্টা করি, বিশেষ করে দিনের বড় খবরগুলো, এবং চেষ্টা করি সর্বশেষ খবর কি আছে বার্তা কক্ষে কিংবা নিউজ পোর্টালগুলোতে সেগুলো দেখার এবং বিশ্লেষণের চেষ্টা করি। যুক্ত করি সংবাদের মানুষদের, কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞজনদের। আজকেও আমরা সেটাই করব। শুরুতে দেখে নেই কারা যুক্ত হচ্ছেন পুরো জার্নাল জুড়ে আমাদের সাথে। আমাদের সাথে আছেন মাসুদ কামাল, বার্তা প্রধান, বাংলা ট্রিবিউন, আপনাকে স্বাগত। আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, এবি নিউজ 24, আপনাকেও স্বাগত। আমরা দেখে নিতে চাই সর্বশেষ কি আছে পোর্টালে, তারপরে নির্বাচিত কিছু খবর নিয়ে আলোচনায় যাব আপনাদের সাথেই। প্রথমেই ৭১.টিভি, ৭১ টেলিভিশনের পোর্টাল। প্রথম যে খবরটি রয়েছে সেটি বেশ আলোচিত। সন্ধ্যার পর থেকে এই খবরটি সকল গণমাধ্যমে, দল থেকে বহিষ্কারের পর যা বললেন মেয়র জাহাঙ্গীর। আমরা জানি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেটি নিয়ে এই খবরটি। আমরা এটি বিশ্লেষণে যাব, দেখে নেই পাশে আর কি কি খবর রয়েছে। পূজা মণ্ডপ থেকে কোরআন সহ আটক নোয়াখালীর মিজান। ঘটনাটি সম্ভবত হবিগঞ্জে। আমরা একটু ক্লিক করি এই খবরটি। আমরা দেখতে পাচ্ছি, একটু নিচে যাই। ইয়েস, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের পাশে পবিত্র কোরআন হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এই খবরটি নিয়ে আমরা অবশ্য হবিগঞ্জের পুলিশ দায়িত্বশীলদের চেষ্টা করেছি যোগাযোগ করতে। তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ৭১.টিভির পোর্টালে দেখা যাচ্ছে যে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে যে ঘটনাটি কি ঘটেছে। আমরা যদি অন্য কোনো পোর্টাল দেখে আসি, প্রথম আলো আলোচনায় জাহাঙ্গীরের মেয়র পদে থাকা না থাকা, এটিও খুব গুরুত্বপূর্ণ। একটু ক্লিক করি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বোধহয় একটি মন্তব্য করেছেন। আমরা যদি সেটি একটু দেখি, একটু নিচের দিকে যাই, আরেকটু। তোফায়েল আহমেদের একটি মন্তব্য দেখতে পাচ্ছিলাম, তিনি সম্ভবত একটি মন্তব্য করেছেন। আচ্ছা, আমরা ব্যাক করলে বোধহয় মন্তব্যটি পাবো। তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার আইনের এত ফাঁকফোকর আছে যে সরকার চাইলে তাকে অপসারণ করতে পারে। তার মানে তার মেয়র পদটি নিয়ে আইনি বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেটির বিষয়ে তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে, এটি একটি মন্তব্য, এটি মেয়র জাহাঙ্গীরের। তিনি আজকের যেই কমিটিতে, নির্বাহী কমিটিতে আওয়ামী লীগের, তাকে বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কারের পর তার মন্তব্য এটি বলেছেন। আমরা অন্য কোনো পোর্টাল যদি দেখে আসি, বাংলা ট্রিবিউন, আমরা দেখছি সেখানেও মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার, এই খবরটি রয়েছে। ছাপার পর 2 সেট প্রশ্ন নিয়ে যেতেন বুয়েটের এক শিক্ষক। এটি বাংলাদেশ ব্যাংক এক কর্মকর্তার নাম আসার পর সমন্বিত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রে বাংলাদেশ প্রকৌশল। নিউজটি একটু ক্লিক করি আমরা। রাইট, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মন্তব্য নিয়ে নিই, নিচে আসি। রাইট, বুয়েটের একজন শিক্ষকের নাম এলো, তিনি নিখিল রঞ্জন ধর, বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এই ব্যক্তি। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার কাজে সম্পৃক্ত ছিলেন তিনি। সমন্বিত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষা সহ প্রতিবার চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হওয়ার পর তিনি 2 সেট সঙ্গে করে নিয়ে যেতেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এটি নিয়ে একটু মন্তব্য নিতে চাই। সাংবাদিক মাসুদ কামাল, আপনার, আমার যদ্দূর মনে পড়ে যে আপনি সর্বশেষ যেবার ছিলেন ৭১ জার্নালে, সেদিনও আমরা এরকম একটি খবর, আপনার মন্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম। এখন এটা হলো, দেখেন, আমরা ওই দিনও কিন্তু বলেছিলাম যে এটা হলো একটা মানসিকতার ব্যাপার। একজন শিক্ষক, একজন এত বড় একজন কর্মকর্তা, তারা কি করছেন? প্রশ্নপত্র নিয়ে যাচ্ছেন। তার মানে তারা জড়িয়ে পড়ছে। আমি ওই দিন বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, যে যারা এত টাকা দিয়ে প্রশ্নপত্র কিনছেন, সেই টাকাটা কে দিচ্ছে? তাদের বাবা মারা দিচ্ছে, তাদের অভিভাবকরা দিচ্ছে। অভিভাবকরা কিন্তু সরাসরি তার সন্তানকে হেল্প করছে একটা দুর্নীতির আশ্রয় নিতে, এবং এক্ষেত্রে সে বিনিয়োগ করছে। আজকে আমরা দেখছি একজন শিক্ষক, যিনি
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের শিক্ষক, আপনি বলেন আপনি বুয়েটের একজন শিক্ষক, আপনার কি দরকার রে ভাইয়া? আপনি এই যে সম্মানটা যদি আপনি অর্জন করেছেন, এই কাজটা আপনি কেন করতে আপনি কোথায় থাকবেন? এখন এই সোসাইটিতে আপনার পরিবারের কাছে, আপনার সন্তানের কাছে আপনার অবস্থানটা কোথায় যে নামবে? মানে আমি এই জিনিসগুলি বুঝি না যে মানুষ মানে কেন নিজের অবস্থানটা বুঝতে পারে না, যে সন্তানের কাছে বাবা মার অবস্থানটা কি দাঁড়ায়, অথবা স্টুডেন্টদের কাছে শিক্ষকের অবস্থানটা কি দাঁড়ায়। মানে আমরা কি মানে এক শিক্ষক হিসেবে এমন লোককে নিয়োগ করে বসে আছি যে একজন এই ধরনের প্রতারক হতে পারেন? মানে আমরা তো সবসময় বলি সোসাইটির পেশা, বিভিন্ন পেশার কিছু কিছু পেশা খুবই সম্মানিত থাকে, তারা যে কোনো কিছু বিনিময়ে নিজের পেশার সম্মানটাকে সমুন্নত রাখার চেষ্টা করে। সেই সেই চিন্তাটা, সেই যে মানে আপনার মানুষের মধ্যে যে ধারণাটা, এটা কি একেবারেই নষ্ট হয়ে গেছে? তার মানে আপনি আজকেও নৈতিক প্রশ্নটি সামনে আনছেন। এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন সমাজের নৈতিক বোধ জায়গাটি নিয়ে আপনার প্রশ্ন। একটা ছোট্ট 30 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরছি আবারও। আপনার মন্তব্য নিতে চাই। প্রশ্নপত্র ফাঁস, সমন্বিত পরীক্ষা, ব্যাংকের বিশেষ করে। জোরাজ ভাই, আমার কাছে মনে হচ্ছে যে আমি কি সংবাদটা ঠিক দেখছি কিনা। মানে আমার যে বিশ্বাস, মাসুদ কামাল ভাইয়ের মতো আমার প্রতিক্রিয়া তাই, যে একেবারে যখন থেকে আমাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে তখন থেকে জেনে আসছি শিক্ষকরা সমাজে কিভাবে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হন। সংস্কৃত একটা কথা আছে, লোভাত পাপন পাপাত মৃত্যুম, লোভে পাপ, পাপে মৃত্যু। তা আমরা এই যে এখনকার সময় যা দেখছি, আসলে আমি অনেক আগেই আপনাদের এই টেবিলে একবার একটু মন্তব্য করেছিলাম, আমার এখনো মনে আছে, যে এখন প্রশ্নপত্র তৈরিটা খুব জটিল একটি প্রক্রিয়া হয়ে গেছে। এখানে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। এনক্রিপশন পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করতে হবে, যেটা পৃথিবীতে অনেক জায়গায় হয়ে থাকে। যখন বড় বড় প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি যখন এখান থেকে ট্রান্সফার করে অনলাইনে, তখন তারা এনক্রিপশন পদ্ধতিতে যায় এবং যার কাছে পাসওয়ার্ডটি থাকবে সেই শুধুমাত্র দায়িত্ব গ্রহণ করবে। আমরা সেই জায়গায় আমার যেতে হবে, কারণ এখন বিশ্বাস খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা ভাবতেও পারিনি এরকম একটি মেধাবী প্রতিষ্ঠানে, যেখানে ছাত্ররা মেধাবী, শিক্ষকরা মেধাবী, এবং সেখানে তাদের ছাত্রদের পরিবাররাও, তারাও কিন্তু অনেক কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে ওই পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার মাথায় ঢোকে না। তার মানে আপনিও নৈতিক প্রশ্নটি সামনে আনছেন এবং একই সাথে বলছেন যে পদ্ধতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা এবার দিনের প্রধান সংবাদগুলোর বিশ্লেষণে যেতে চাই এবং যেই খবরটি গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি, বিশেষ করে গাজীপুরের যিনি মেয়র জাহাঙ্গীর আলম, তিনি আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন। এই যে খবরটি, এই খবরটি একটি বিস্তারিত বিশ্লেষণে যেতে চাই, যুক্ত করে নিতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত। একই সাথে যুক্ত করতে চাই অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আপনাকেও স্বাগত জানাতে চাই। আমি প্রথম প্রশ্নটি, আজকের কার্যনির্বাহী বৈঠকে অ্যাডভোকেট আফজাল হোসেন আপনি নিজে ছিলেন, একটু কি আমাদেরকে বলবেন সরাসরি যে কি বিবেচনাগুলো সামনে ছিল দল থেকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করার? ধন্যবাদ আপনাকে। আজকের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যে বিষয়টি আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা অথবা মিডিয়ার মাধ্যমে দেশবাসীও জেনেছে, সেটি হলো গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার মেয়র পদের ব্যাপারেও যেহেতু তিনি দলীয় ভাবে নির্বাচিত, সুতরাং সেই বিষয়টিও আইনগতভাবে কিভাবে ফয়সালা করা যায় সেটিও কিন্তু আলোচনা হয়েছে। তবে আমি যেটা মনে করি, যেহেতু তিনি দলীয়ভাবে নির্বাচিত মেয়র, সেহেতু সেখানেও তার থাকার সুযোগ নেই বলেই আমি মনে করি। এটা আপনি ব্যক্তিগতভাবে মনে করছেন, কিন্তু আমার ব্যক্তিগত দলীয়ভাবে আপনাদের ফোরামে একটি হলো তিনি দলের যে দায়িত্ব গাজীপুর মহানগরের, সেখান থেকে তিনি আমি শেষ করি। যাই হোক, মানে
মানে আজকে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এই কারণে যে আমাদের দলের যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে কোনো সদস্য আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও নিয়মাবলী বা প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ করলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল, কার্যনির্বাহী সংসদ বা সংসদীয় বোর্ড বা সংসদীয় পার্টির বিরুদ্ধে কোনো কাজ করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সেখানে এই যে আদর্শ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অস্তিত্বের প্রতীক, এবং আমাদের আওয়ামী লীগ তথা আমাদের যে রাজনীতির যে দর্শন, সেখানেও তিনি আমাদের সবকিছুর ঊর্ধ্বে তিনি। সুতরাং সেই জায়গায় তাকে নিয়ে যখন একটি বিভ্রান্তিকর তথ্য কেউ প্রচার করে, এখানে কিন্তু এটি আর সেই মানুষটির পক্ষে আওয়ামী লীগ করা অথবা বঙ্গবন্ধুর আদর্শের কোনো সংগঠনে থাকার কোনো অবকাশ নাই। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনি যেটি বললেন এটি পরিষ্কার, যেই কারণে তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে যদি কেউ বিতর্কিত মন্তব্য করে কিংবা বিরোধী মন্তব্য করে তাহলে তার আওয়ামী লীগের স্থান নেই, এটি পরিষ্কার। কিন্তু আপনি যেটি বললেন যে তিনি দলীয় প্রতীকে নির্বাচিত হয়েছেন, এই যে দলীয় প্রতীকে তাকে মনোনয়ন দেয়া 2018 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে তিনি মেয়র হয়েছেন, গাজীপুরের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচনী এলাকায় তিনি যখন মনোনয়ন পাচ্ছেন, আমরা যখন আজকে গণমাধ্যমে দেখছি যে 2013 সালেও তিনি তিনি আমাদের সাথে যুক্ত আছেন, আজমতুল্লাহ তিনিও সে সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। কিন্তু এই মেয়র জাহাঙ্গীর পরবর্তীতে যিনি মেয়র হলেন, তিনি তখন কিন্তু প্রার্থী হিসাবে দলের বাইরে, দলের বক্তব্য না শুনেই, দলের অবস্থান না বিরোধিতা করেই কিন্তু তখন মেয়র ইলেকশনে ছিলেন তিনি। তাহলে সেই মানুষকে পরে কি বিবেচনায় আপনারা মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, সেটি মূল্যায়ন কি আজকে ফোরামে হয়েছে? না, অবশ্যই একটি দলে যখন বিশ্লেষণ হয়, আলোচনা হয়, এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যখন আলোচনা হয়, তখন কিন্তু সমস্ত কিছু চুলছেড়া বিশ্লেষণ হয় এবং সেখানে একটি মানুষের ব্যক্তি চরিত্র, তার অতীত অবস্থান, বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে তিনি কি কাজ করতে পারেন, অথবা আজকে তার অবস্থানের সাথে অতীত অবস্থানের যে পার্থক্য, এই বিষয়গুলো কিন্তু সবই আলোচনা হয় এবং সবকিছু বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়। এবং সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই যে মেয়র জাহাঙ্গীর, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দল সিদ্ধান্ত নিয়েছে, এবং পরবর্তীতে এই যে এখানে আজমতুল্লাহ ভাই উপস্থিত আছেন, এবং আমি নিজেও আজকে আমারও কষ্ট লাগে যে এই যে আমি এইরকম একটি মানুষের নির্বাচনী প্রক্রিয়ায় আমি সামিল হয়েছিলাম এবং আমরা সকলেই কিন্তু তার জন্য, দলের জন্য ভোট প্রার্থনা করেছি এবং নৌকার পক্ষে তাকে বিজয়ী করে এনেছি। কিন্তু এটা হলো দলীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু সকলে মানি। কিন্তু এই দল যারা করে, দলের, আমি মনে করি আজকের যে জাহাঙ্গীর অথবা এই যে মেয়রের বিরুদ্ধে যে সিদ্ধান্তটি হয়েছে, এই আমার প্রশ্নটি আবারও একটু করতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন, যখন তিনি 2013-তে দলের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি নির্বাচনটি চালিয়ে গিয়েছিলেন, তিনি কোন বিবেচনায় 2018 নির্বাচনের জন্য মনোনয়ন বোর্ডের মনোনয়ন পেয়েছিলেন? জুলাস ভাই, আমি এখানে একটু সংশোধনী আনি। আফজাল ভাই আছেন, আজমতুল্লাহ ভাইও আছে। আজমতুল্লাহ ভাই যখন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন, তখন তার বিরুদ্ধে সে নাগরিক সমাজের পক্ষ থেকে একটা ফোরাম দাঁড় করিয়ে তিনি মেয়র প্রার্থী হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে এবং আমার জানা মতে মাননীয় সভানেত্রী হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে কি করেছিল? তিনি প্রত্যাহার করেননি, তিনি ওই তার যে নমিনেশন ওটি সাবমিটেড ছিল এবং তিনি ইলেকশন কন্টিনিউ করেছেন, তিনি কেবল ইনঅ্যাক্টিভ হয়েছিলেন, তিনি প্রত্যাহার করেননি। সম্ভবত 4000 ভোটও তিনি তখন পেয়েছিলেন। না, এটা ঠিকই আছে, যে মুহূর্তে তিনি বসে গিয়েছেন সেই মুহূর্তে আসলে প্রত্যাহার করার নির্বাচনী আইনের সুযোগ ছিল না, এবং সেই কারণে তার মার্কাটি রয়ে গিয়েছিল এবং সেইখানে কিছু ভোট তিনি পেয়েছেন, এটা সত্যি, কিন্তু তিনি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন, এটাই বড় সত্যি কথা। আচ্ছা, অ্যাডভোকেট আজমতুল্লাহ, আজকের পরিস্থিতিতে আপনি কি দেখবেন গাজীপুরের রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। একই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল সাহেবকে, ধন্যবাদ জানাই আমাদের
আমার বিশিষ্ট বন্ধু সুভাষ সিংহ রায়কে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সাহেবকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি ৭১ টিভির আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে আপনাকে এবং ৭১ টিভির সমস্ত কলা কৌশলী বৃন্দকে এবং যারা আজকে টিভির সামনে বসে আছেন, আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথাটি বলেছেন, দেখুন, জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি জয়লাভ করেছেন এবং তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন আজকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ বহিষ্কৃত হওয়ার পূর্ব পর্যন্ত। তার যে বক্তব্যটি ভাইরাল হয়েছিল, আমরা এটা সবাই জানি, সেই বক্তব্যটি ছিল বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ, দীর্ঘদিনের ত্যাগ, তাকে কটাক্ষ করে বক্তব্য উপস্থাপন করা, আমাদের চেতনার যে জায়গা মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা এবং আমাদের গর্বিত সন্তান যারা ৩০ লক্ষ যারা শাহাদাত বরণ করেছেন ৭১-এ, সেই সংখ্যাকে বিকৃত রূপে উপস্থাপন করা। তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে আজকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আপনি জানেন যে তার এই বক্তব্যটি ভাইরাল হওয়ার পরপরই গাজীপুরের আওয়ামী পরিবারের সকল সদস্য, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন শুধু নয়, এর বাইরেও যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করেন, তারা দীর্ঘ সময় মাঠে তাদের প্রতিবাদ জানিয়েছে, এটা বিচার দাবি করছে। আমাদের মাননীয় সভানেত্রী সেই সময় দেশের বাইরে ছিলেন। অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, আমরা কিন্তু ঘটনা প্রবাহটি জানি। আমার একটি ছোট্ট প্রশ্ন করে যেতে চাই, কারণ বিরতিতে যাব। আপনি যদি একটু বলেন, তিনি মেয়র জাহাঙ্গীর আলম কিন্তু বলেছেন তাকে যখন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে আজকে সন্ধ্যার পর দল থেকে বহিষ্কারের, তিনি গণমাধ্যমকে বলেছেন প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে এবং তিনি দাবি করছেন যে তিনি যে বিতর্কিত মন্তব্য কিংবা আপত্তিকর মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে, তিনি বলছেন সেটি সুপার এডিট করা, ফলে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। তার মানে হলো নির্বাহী কমিটি সম্পর্কে এই প্রশ্ন তুলেছেন তিনি, যে নির্বাহী কমিটি চাইলে দলের প্রধান কিংবা প্রধানমন্ত্রীকে ভুল বোঝাতে পারে। আপনি এই বক্তব্য নিয়ে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এটাও, তার যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, দলের সভানেত্রীর প্রতি তার যে কোনো সম্মান বোধ নেই, তার এই বক্তব্যের মাধ্যমে সে সেটা প্রকাশ করেছে। এবং আমাদের যে নির্বাহী কমিটি অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ, যারা দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে যারা এখন কেন্দ্রীয় কমিটিতে আছেন, তাদের সম্পর্ক তার এই বক্তব্যটি একটা অমার্জনীয় অপরাধের শামিল। সুতরাং আমি মনে করি আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ এবং তার এই বক্তব্য আসার পরে তাকে 15 দিনের সময় দিয়ে শোকজ করা হয়েছিল। 15 দিন পরেও প্রায় 1 মাস সময় নিয়েছে এবং এই 1 মাসের মধ্যে সমস্ত কিছু যাচাই বাছাই করেই কিন্তু তার বিরুদ্ধে আজকের এই সিদ্ধান্তটি এসেছে। তার আজকের বক্তব্যটিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি মনে করি আপনি আমার সাথে একমত হবেন, এটিও একটা দৃষ্টতার শামিল। আমরা এই সংবাদের বিশ্লেষণেই থাকবো। আসছি একটু ছোট্ট বিরতির পর এই সংবাদের বিশ্লেষণ নিয়ে থাকুন। আমাদের বিশ্লেষণে আছি, সেটি হলো গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সংবাদটি বিশ্লেষণে আছি আমরা। আমাদের সাথে আছেন সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক, আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আমরা বিরতির আগে এটি নিয়ে বিশ্লেষণ করছিলাম। সুভাষ সিংহ রায়, আপনি কি মন্তব্য করতে চাচ্ছিলেন? না, চটজলদি কোনো কিছু করাটা যে সঠিক নয় এবং চমক
যে বেশি দিন টেকে না, আজকে তা প্রমাণিত হয়েছে। 72 বছরের একটি দল, যেই দলের লাখো লাখো নেতা কর্মী এবং যারা ত্যাগ শিকারের, যারা সব সময় কিন্তু সামনের সারিতে ছিলেন। আওয়ামী লীগের অনেক নেতাকে আপনি পাবেন যারা সারা জীবনে শুধু ত্যাগই করেছেন, এবং একমাত্র দল আওয়ামী লীগে সেটা আছে। আপনি অন্য কোন দলে এরকম ত্যাগের ইতিহাস পাবেন না, যাদের সুভাষ সিংহ রায়, আমি শেষ করছি। ত্যাগ প্রশ্নটি এখানেই গুরুত্বপূর্ণ। ত্যাগের ইতিহাস যে দলের আছে, সেই দলের ত্যাগী নেতারাই বলছেন যে নির্বাচনের সময় আসলে তারা মনোনয়ন পান না, মনোনয়ন বাণিজ্য হয়। মন্তব্যটি যদি এটা নিয়ে করেন। না, আপনি তো একেবারে কঠিন প্রশ্ন করে ফেললেন। আমি সহজ করে যদি উত্তর দিই, জি, যে আমি প্রথমে যেটা বলেছি যে কোনো কিছুই চমক কিংবা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত এটা যে সঠিক হয় না তা প্রমাণ হয়েছে। আমি একটু আগে আলাপ করছিলাম আর একজনের সাথে, যে ছেলেটি যার প্রাথমিক সদস্য পদ ছিল না দলের, সে কি করে একটি দলের সাধারণ সম্পাদক হয়ে গেলেন একটি মহানগর কমিটি। আমার কাছে কি এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর নাই। কার কাছে প্রশ্ন করবো? নিজের কাছেই প্রশ্ন করি। একটা ব্যাপার খুব স্পষ্ট হওয়া দরকার, এই যে বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করা, এটা আওয়ামী লীগের যে কোনো কর্মীর জন্য একটা সবচেয়ে নৈতিক দায়িত্বের ব্যাপার। আমার কাছে আশ্চর্য লাগে এই যে ঘটনাগুলো যারা ঘটেন এবং এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে তারা যে কাজগুলো করেছেন, তার বিরুদ্ধে আগেই তো মামলা হওয়া উচিত ছিল। এবং অন্য কেউ যখন এটা করে, দলের বাইরে কেউ করে, আমরা ধিক্কার দিই, আমরা বলি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়। জাতির পিতার অবমাননা নিয়ে যে ঘটনাটি ঘটেছে, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এখন পরিস্থিতির জন্য আমরা অপেক্ষা করব যে পরবর্তীতে সিদ্ধান্তগুলো কি হয়। কেননা এটা কার্যকরী করতে গেলে অনেকগুলো আইনের ব্যাপার আছে, এবং আইনের পদক্ষেপ নিয়ে যেটা আফজাল ভাই বললেন, কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হয়েছে, এবং এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আওয়ামী লীগ একটি অসাধারণ কাজ করেছে এমন একটি সিদ্ধান্ত নিয়ে, অসাধারণ কাজ করেছে। সাংবাদিক মাসুদ কামাল, আপনার পর্যবেক্ষণটি নেই। দেখেন, আমি একটা কথা বলি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন থেকে আমি অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের কে নামে চিনি। কেন? আমার বাড়ি ময়মনসিংহ, ওই টুঙ্গির উপর দিয়ে যাই, গাড়িতে যেতাম এবং রাস্তার দুপাশে ওনার পোস্টার দেখতাম। উনি দীর্ঘদিনের রাজনীতি করেন, আওয়ামী লীগের সঙ্গে করেন। এই একটা আমার কিন্তু আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি। এই ভদ্রলোক মেয়র নির্বাচনে নমিনেশন পেলেন না, পেলেন কে? জাহাঙ্গীর আলম। এবং তখন আজমতুল্লাহ খানকে আমি দেখিনি কোথাও কোন ফোরামে আকারে ইঙ্গিতে কোন রকম হতাশা ব্যক্ত করেছেন অথবা অন্য কিছু করেছেন। দল সিদ্ধান্ত নিয়েছে, উনি মেনে নিয়েছেন। আমি একটু আগে বলছিলাম যে ওনার যে পরিমিতি বোধ, ওনার যে কন্ট্রোল, এটা হলো একটা অনুকরণীয় বিষয়। বিপরীত দিকে জিনিসটা কি? দেখেন, কতগুলি জিনিস আছে। মানুষ যখন কথা বলে, কখনো বুদ্ধি দিয়ে বলে, কখনো অন্তর থেকে বলে, সহজাত প্রবৃত্তির মাধ্যমে বলে। আজমতুল্লাহ খান যে ভূমিকাটা রেখেছিলেন ওই সময়, এটা হলো ওনার মানে ভেতরের একদম প্রবৃত্তি। দলের প্রতি ওনার আনুগত্যটা এই পর্যায়ে ছিল যে দল ওনাকে অপমান করলো না কি হলো, অথবা দলের একটা সিদ্ধান্তের কারণে উনি অপমানিত হলেন কি হলেন না। আর এখানে হয়েছে কি, ইনি যে দলের মানে কর্মী হিসাবে, নেতা হিসেবে যে আচরণটা করেছেন, এটা উনি করেছেন সচেতন ভাবে, মানে বুদ্ধিবৃত্তি দিয়ে। যে কারণে যখন বুদ্ধিবৃত্তি দিয়ে লোকে কাজ করে, সচেতন ভাবে কাজ করে, তখন সাবকনসিয়াস মাইন্ডের কিছু কিছু বিষয় মাঝে মাঝে প্রকাশিত হয়ে যায়। এবং সর্বশেষ যে জায়গাটা উনি ধরা খেয়েছেন, আমার ধারণা এটা হলো ওনার ওই সাবকনসিয়াস মাইন্ডের চিন্তাটা বেরিয়ে পড়েছে সামহাও। উনি ইচ্ছা করে করেছেন, অথবা ওনার রূঢ়তা দেখাতে যে বলেছেন, ওনার মূর্খতা দেখাতে বলেছেন, তাই মনে করি না। কিন্তু এটা হলো ওনার সাবকনসিয়াস মাইন্ডে বেরিয়ে গেছে। কারণ এই ধারণাটাকে, আওয়ামী লীগের এই চিন্তাটাকে উনি কিন্তু হৃদয় দিয়ে ধারণ করেন না। এখানে হলো সমস্যাটা হয়েছে। আমি জাহাঙ্গীর আলমের কথা বলছেন। জি জি জি, আমি জাহাঙ্গীর আলম। তার মানে হলো আপনার পর্যবেক্ষণ হচ্ছে জাহাঙ্গীর আলম যে ভেতর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের মানুষ নন, সর্বশেষ তার যে মন্তব্য সেটি দিয়ে তাই প্রমাণিত হলো। এটা প্রমাণিত হয়েছে। উনি এই কথাগুলো কিন্তু চিন্তা করে বলেননি,
ওনার ওই অবচেতন মন থেকে এটা বেরিয়ে গেছে। এটা হয় এটা বিভিন্ন সময় দেখা গেছে। ওই যে আমরা ছোটবেলায় যে গল্পগুলি পড়তাম যে নীল শিয়াল অথবা কাকের ময়ূর পুচ্ছ ধারণ, এগুলো এইভাবেই হয়ে যায়। আচ্ছা, এইখানে যদি আবারও অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে আসি, আপনি যেহেতু বলছিলেন যে একটি হলো দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, সেটি পরিষ্কার। মেয়রের প্রসঙ্গটি আপনি তুলছিলেন, আপনি যদি একটু বলেন যে তার মেয়র পদ নিয়ে আজকে আপনাদের দলীয় ফোরামে আইনি বিষয় নিয়ে কতটা আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা কি বোঝাপড়া নিজেদের মধ্যে তৈরি হলো? না, এখানে অত্যন্ত পরিষ্কার, তিনি দলেও থাকবেন না এবং তিনি মেয়র পদেও থাকবেন না। কারণ মেয়র এই পদটিও দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যেহেতু তিনি দলে নাই, সুতরাং এখানেও থাকার কোনো সুযোগ নাই। এখন কোন প্রক্রিয়ায় তিনি এখান থেকে সরে দাঁড়াবেন সেটি আইনে লেখা আছে, অথবা সেটি সেই প্রক্রিয়াই হবে। তবে থাকছেন না, এটা এ ব্যাপারে নিশ্চিত। কিন্তু 2015 সালের যে স্থানীয় সরকার নির্বাচনের যে আইন, সেখানে খুব পরিষ্কার করে এই বিষয়টা নিয়ে, যেমন করে সংসদ সদস্যদের বেলায় পরিষ্কার করে আইন আছে। না, তারপরও আমি 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 যুক্তির খাতিরে ধরলাম, আপনি সমস্ত আইন বাদ দেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে কোনো কটূক্তি করা যাবে না, অথবা তার সম্পর্কে কোনো বক্তব্য এইভাবে দেয়া যাবে না যা দেশের ইতিহাস ঐতিহ্য পরিপন্থী, এ সম্পর্কিত কিন্তু আইন আছে। সুতরাং এই আইনেও যদি না হয়, এই আইনেও কিন্তু তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, সুতরাং তাকে শাস্তি পেতেই হবে। এবং তিনি ইতিমধ্যে আফজাল ভাই একটু বলি, নির্বাচন কমিশন কাছে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল, সেটার ব্যাপারে নির্বাচন কমিশন যদি লোকাল গভর্নমেন্ট যেটা স্থানীয় সরকার তাদেরকে অবহিত করবেন, স্থানীয় সরকার কালকেই সিদ্ধান্ত নিতে পারেন তার জায়গায় একজন প্যানেল মেয়রের দায়িত্ব দিয়ে তাকে কিন্তু এখান থেকে সরাতে পারেন। এটা আইনের মধ্যে থাকবে। না না, সবেমাত্র তো ঘটনাটা রাত্রে ঘটলো, সবই হবে, একটু অপেক্ষা করি আমরা। আর যেটা হলো যে আসলে নেতা কর্মীদের জন্য, বিশেষ করে আওয়ামী লীগ যারা করতে আসছে তাদের জন্য এটি একটি শিক্ষা। কারণ আমাদের প্রজন্ম যারা আওয়ামী লীগ করি, অথবা ছাত্রলীগের আদর্শ উদ্দেশ্য অনুসারী, অথবা আজমত ভাইদের মতো মানুষরা যারা দীর্ঘদিন ত্যাগ করে এই দলের সাথে আছেন, আমাদের একটা দৃষ্টিভঙ্গি, আমাদের অ্যাডভোকেট আফজাল হোসেন কথা বলছিলেন, সম্ভবত সংযোগটি দুর্বল হয়ে পড়েছে। অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, একটা ছোট্ট অন্য প্রসঙ্গ থেকে যদি আসি, আপনিও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নানা পর্যায়ে আপনি নেতৃত্ব দিয়েছেন। আমরা এই গাজীপুরেই ময়জুদ্দিন, রহমত আলী, আহসানুল্লাহ মাস্টারের মতো নেতৃত্ব দেখেছি, এবং গাজীপুরেই এখন আমাদের, অবশ্যই তিনিও গাজীপুরের নেতা, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এই রাজনৈতিক নেতৃত্বের ভিড়ে কিভাবে মেয়র জাহাঙ্গীর আলমের মতো মানুষরা আওয়ামী লীগের এরকম বড় দায়িত্বে আসেন? কিভাবে আসেন? আপনি যদি সরাসরি বলেন, কি প্রক্রিয়ায় তারা নেতা হয়ে যান? যা হোক, আপনি জানেন যে আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক দল। জি। আওয়ামী লীগের আমাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের বাইরে আওয়ামী লীগ আমার জানা মতে আজ পর্যন্ত কোনো কাজ করেন। গঠনতন্ত্রের বিধিবিধান অনুযায়ী তিনি নেতা হয়েছেন, আবার সেই গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আজকে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আর আওয়ামী লীগ, আপনি জানেন যে গাজীপুর আওয়ামী লীগের যিনি আমাদের তাজউদ্দিন শাহ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, এটা তার আবাসস্থল। শহীদ মোহাম্মদ মইজুদ্দিন সাহেবের আবাসস্থল, শহীদ আহসানুল্লাহ মাস্টার সহ অসংখ্য আমাদের ত্যাগী নেতাকর্মীরা ছিলেন যারা দলের জন্য কাজ করেছেন। আজকে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যিনি ক্যাবিনেটেরও সিনিয়র মিনিস্টার, তিনিও দীর্ঘদিন এই দলের হাল ধরে রয়েছেন। এছাড়া আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে যদি আমরা দেখি, গাজীপুর আওয়ামী লীগ আজকে হচ্ছে মহানগর হয়েছে, জেলা হয়েছে। আমি জেলা আওয়ামী লীগেরও 17 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তখন সভাপতি ছিলেন মোজাম্মেল ভাই। আমাদের সংগঠনটি একেবারে তৃণমূল থেকে গোছানো পর্যায়ে রয়েছে। সুতরাং যে কেউ যেখানে নেতৃত্বে আসলে, যেহেতু দলটি গোছানো, সেখানে কোনো অসুবিধা হওয়ার
কোনো কারণ ছিল না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। আপনি বললেন দলটি গোছানো। আমি সর্বশেষ প্রশ্নটি করতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন, যেহেতু তিনি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন, সর্বশেষ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, সেটিও পত্রিকার সংবাদ, উপজেলা নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে 40% ইউপিতে জিতেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এটা থেকে বলুন। দলের অ্যাডভোকেট আফজাল হোসেন, এটা থেকে দলের কাছে, এই ঘটনা থেকে দলের কাছে বার্তা কি? না, এটি তো একটা পরিসংখ্যান এবং এখান থেকে নিশ্চয়ই একটা বার্তা তো অবশ্যই আছে, এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু তাহলে দলের আলোচনা তৃণমূল হয়েছে। পর্যায়ে শৃঙ্খলা কোথায় আছে? আপনি না, আমি একজনকে যেটা নৌকা মনোনয়ন আমি- দিয়েছেন, দাঁড়িয়ে গেছে বিদ্রোহী প্রার্থী এবং তিনি জিতেছেন নৌকার বিরুদ্ধে। ঘটনা একসাথে দুটো ঘটেছে, কি বার্তা? না, আমি যেটা মনে করি যে এখান থেকেও আমাদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, এবং আজকের মিটিং এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ হয়েছে, আলোচনা হয়েছে। আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন যারা এই বিদ্রোহী প্রার্থী হবে অথবা বিদ্রোহী প্রার্থীদের উস্কে দেবে, তাদের ব্যাপারে দলীয় শৃঙ্খলা, যে আজকে এই যে জাহাঙ্গীর আলম, তার বিরুদ্ধে যেমন শৃঙ্খলা আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিযোগ উত্থাপিত হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এই যে আরেকটি বিষয়, সেটি হলো যে বিএনপি আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু বিভিন্ন এলাকায় তারা মার্কার বাইরেও কিন্তু নির্বাচন করছে। আবার অনেক জায়গায় নির্বাচন না করে আওয়ামী লীগের মধ্যে যারা এইরকম একটু সুবিধাবাদী অথবা যারা এই চিন্তা নিয়ে ইলেকশনটা করে, বিদ্রোহী প্রার্থী যারা, তাদেরকে উস্কে দিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করে এবং হানাহানি করার চেষ্টা করে। সুতরাং এবং তাদেরকে অনেক ক্ষেত্রে জিতিয়ে দিচ্ছে, আপনার এই পরিসংখ্যার মধ্যে বলা হচ্ছে। সুতরাং এই বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে এবং আমরা ভবিষ্যতে দলের যাতে এই শৃঙ্খলাটি বিঘ্নিত না হয় তার জন্য কঠিন বার্তা কিন্তু আমরা ইতিমধ্যে তৃণমূলে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন। তার মানে আবারও একই প্রশ্ন উঠলো যে মনোনয়ন আসলে কারা পায় এবং মনোনয়ন বোর্ড কিভাবে মনোনয়ন দেয়, এই প্রশ্নটি আজকে রেখে গেলাম। নিশ্চয়ই অন্য কোনো সংবাদের বিশ্লেষণে আপনাদেরকে আবারও পাবো। অ্যাডভোকেট আফজাল হোসেন এবং অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে ৭১ জার্নাল। এবার যে সংবাদটি বিশ্লেষণ করতে চাই সেটি গত বেশ কয়েকদিন ধরে প্রতিদিনই খবরের শিরোনামে আছে। সেটি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, এবং সেখানে আবারও দাবি উঠেছে তাকে বিদেশ পাঠানোর। সেটি নিয়ে আজকেও আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার মামলায় খালেদা জিয়াকে অনেক আগেই রাজনীতি থেকে সরিয়ে দেয়া হয়েছে, এবং তিনি এটিও বলেছেন যে আইনমন্ত্রী যেটি বলেছেন যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আইনি সুযোগ নেই, তিনি দাবি করছেন এটি মিথ্যে, আইনি সুযোগ রয়েছে। এই সংবাদটি বিশ্লেষণ করব এবং আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন ডক্টর এহসানুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি এবং তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, তিনি সাবেক উপাচার্য বিএসএমএমইউ। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং একই সাথে আছেন সাংবাদিক মাসুদ কামাল ও জনাব সুভাষ সিংহ রায়। আমি প্রথমে, যেহেতু অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান আছেন আমাদের সাথে এবং তিনি চিকিৎসার দিকটি আমাদেরকে আশা করি পরিষ্কার করতে পারবেন, এবং একই সাথে ডক্টর এহসানুল হক মিলন আছেন, তিনি আইনি সুযোগ কোথায় আছে সেটিও হয়তো বলতে পারবেন। আমি সাংবাদিক মাসুদ কামাল আপনার মন্তব্যটি নিতে চাই। এই সংবাদটি প্রতিদিনই আমরা করছি, আপনি কি দেখছেন এই সংবাদে? না, এখন জিনিসটা হলো কি, এখানে দুইভাবে দেখতে হবে। একটা যদি আপনি আইনি দিকে দেখেন তাহলে এক ধরনের, জি, আপনি যদি মানবিক ভাবে ভাবেন যে ঠিক আছে একজন বৃদ্ধ মানুষ, তার জন্য দেখেন আইন তো আপনার বৃদ্ধ শিশুদের জন্য মাঝে মাঝে একটু নমনীয় হয়, এটা সব দেশেই হয় এবং এটা ধরুন আমাদের দেশেও আছে এবং ওনার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু ওনার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু মানে আইনে হয়তো মানে আইন শক্ত করে ধরলে তো উনি মুক্তি পেতেন না, তো মুক্তি পেয়েছেন। আবার অন্যভাবে দেখুন আমি তো মনে করি যে এই সমস্ত কিন্তু জামিন পেয়ে যেতে পারতেন, কিন্তু জামিন পাননি। সবকিছু কিন্তু হয়েছে। এখন যা কিছুই হয়েছে সেগুলো কিন্তু আইনি ভাবেই হয়েছে। এখন আইন কি সবসময় চোখ বন্ধ করে কথা বলে, সেটাও কিন্তু আমাদেরকে দেখি। এই দেশে আমরা আইনের বিভিন্ন রকম প্রয়োগ কিন্তু দেখি। একটা রায় হয়ে যায়, পরবর্তীতে সে রায়ের জন্য বিচারককে করা হয়, মানে আপনার সমালোচনা করা হয়, বিচারক যেও ক্ষমা চান, অনেক কিছু হয়। আবার
আবার প্রধান বিচারপতির বিরুদ্ধেও আবার মানে ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। এই যে আইন বিভিন্ন সময় হয়, কিন্তু আইন যদি সব সময় চোখ বন্ধ করে চলতো, যে আইন আইনের মতো চলতো, কে আছে সামনে আমি দেখবো না, তাহলে কিন্তু আইন নিয়ে এত কথা হতো না। মাঝে মাঝে আমরা এক এক সময় এক এক রকম দেখি বলেই হয়তো এই কথাগুলি হয়। কিন্তু আইন মন্ত্রী যে কথাটা বলেছেন, এটাকে কিন্তু আপনি লজিক দিয়ে কিন্তু ইগনোর করতে পারবেন না। উনি ঠিকই বলেছেন যে আইন অনুযায়ী নাই নাই, এটা সত্য। আবার হচ্ছে মানে জামিন পাচ্ছে না, বিচারক দিচ্ছে না, জামিন পাচ্ছে না, তো আপনি এটা কেমন করে বলবেন যে বিচারকের দেওয়া উচিত ছিল? এটা আমি বলতে পারি না, এটা বলতে পারবেন না। এরকম আর কি। কিন্তু পাবলিক পারসেপশন বলতে কিন্তু একটা কথা আছে, মানুষ কিন্তু নানা ভাবে ভাবে, ওই ভাবনাগুলো মাঝে মাঝে গুরুত্বপূর্ণ হয়ে যায়, এটাই আর কি। আচ্ছা, এই যে পাবলিক পারসেপশন বলে যেটি আছে, সংবাদ দেখার পর মানুষেরও কতগুলো বিবেচনা তৈরি হয়। জনাব সুভাষ সিংহ রায়, আমার কাছে খুব ছোট ছোট প্রশ্ন। বেগম খালেদা জিয়া যে অসুস্থ, এটা আমার কাছে কোনোভাবেই বলে আমি অস্বীকার করব না তিনি অসুস্থ না। তার বয়স ৭৬ এবং তার যে ব্যাধিগুলো তার শরীরে বাধা পেতেছে, এটা অনেক আগের থেকে এসেছে। এটা শুধুমাত্র কারাগারে যাওয়ার কারণে হয়েছে বলে আমি মনে করি না। ২, তিনি যে এভার কেয়ার হসপিটালে যাওয়া আসা করছেন, এটা কিন্তু সরকার এক ধরনের তাকে একটা সাপোর্ট দিয়েছে বলে তিনি যেতে পারছেন। ৩, এভার কেয়ারে যারা ডাক্তার, তারা কোনো প্রকার কোনো তথ্য জনগণকে দিচ্ছেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চিকিৎসক হিসেবে কথা বলছেন মনে হচ্ছে কেন, এমনকি অন্য দলের নেতা যিনি একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ২ বার, তিনিও এসে তাকে দেখে এসে চিকিৎসা সংক্রান্ত বক্তব্য দিচ্ছেন। ৪, আমার কথা, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তিনি একজন ডাক্তার, তিনি সরকারি চিকিৎসক, তিনি যদিও তিনি ১২ বছর ধরে তিনি চিকিৎসক অনুমোদিত ভাবে তিনি দেশের বাইরে আছেন, তার বিরুদ্ধে তো ওইভাবে মামলা নাই, তিনি তার শাশুড়ির পাশে এসে দাঁড়াচ্ছেন না কেন? এতগুলো প্রশ্ন এ কারণে করলাম, আসলে কি বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তারা কি উদ্বিগ্ন? তারা কি জানে তার শরীরের এখনকার পরিস্থিতি কি? বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমি শেষ করছি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন তখন তার চিকিৎসার সমস্ত ডকুমেন্ট কিন্তু বর্তমান সরকারের কাছে আছে, এটা আমার অনুমান। এবং একবার কোন নেতা বলেন আইসিইউতে আছে, কখন বলেন সিসিইউতে আছে, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় থেকে শুনে আসছি তার অবস্থা সংকটাপন্ন। সেটা তো প্রায় ২ বছরের উপরে হয়ে গেল। অতএব তাকে নিয়ে রাজনীতি, তার চিকিৎসা নিয়ে রাজনীতিটা বিএনপি কেন করছে, এটা কিন্তু আই কান্ট মেক আউট হেড। এটাও আপনার একটা প্রশ্ন, সেটি নিশ্চয়ই ডক্টর এহসানুল হক মিলন আপনার কাছে যখন আসবো আপনি বলবেন, কিন্তু একটু করে জেনে আসি। আসলে অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনি নিজেও বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন, যদিও আপনার সময়ে নয়, তারপরে ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে চিকিৎসাধীন ছিলেন। আপনি কি মনে করেন খালেদা জিয়ার বর্তমান যে বাস্তবতা শরীরের এবং স্বাস্থ্যের, তার চিকিৎসা আমাদের দেশে সম্ভব? যেটা বিএনপি বলছে বাইরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন, আমার সম্মানিত প্রিয় ব্যক্তিবর্গ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথম কথা হলো যে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং ওনার একটা সুচিকিৎসা এবং ভালো চিকিৎসা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো যে আমরা বেশ কিছু বিভ্রান্তির মধ্যে আছি, যেটি অনেকটাই সুভাষ বলেছে। বিষয়টা হলো যে উনি আর আসলে কি রোগ আমরা জানি, অনেকটা জানি, এবং ওনার চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে কিনা, কেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, এই জায়গায় কিন্তু আমরা আসলে চিকিৎসকের বিভ্রান্তির মধ্যে আছি। কারণ হচ্ছে যে চিকিৎসা কিন্তু একটা সিরিয়াস কনসার্ন। আপনাদের কাছে যেটা সিম্পল রোগ, আমাদের কাছে কিন্তু খুব সিরিয়াস বিষয়। সে কারণে কোনো অসুখকে আমরা ছোট করে দেখি না। কিন্তু বিষয়টা হলো যেখানে মেডিকেল লিগাল একটা কনসার্ন রয়েছে, এখন ধরেন চিকিৎসা সম্পর্কে যেই সেই কথা বললে তো হবে না। আজকে উনি সাবেক প্রধানমন্ত্রী, আর এখানে এবার কেয়ার থেকে প্রতিদিন যে কনসার্ন ডক্টর সেই কথা বলবে। আমি দেশবাসী সাংবাদিক তো বটেই, তাদের জানার অধিকার আছে, দায়িত্ব তাদের যে এখানে ওনার আপডেট জানাবে। কিন্তু কারা কথা বলছে?
যেমন কালকে একজন নেতা বলেছে, আমি খুবই দুঃখ পেয়েছি যে ওনার কোনো চিকিৎসাই হচ্ছে না। উন্নত চিকিৎসাটা কি আসল এটা কি উনি জানেন? এখন এবার কেন বাংলা আমাদের চিকিৎসা নিয়ে অনেক সমালোচনা আছে, আমরা সেগুলি হজম করি। আমার চিকিৎসার সমস্যার পিন পয়েন্টে কিন্তু যাওয়া হয়নি। এখানে মাসুদ কামাল আছেন, অনেকদিন ধরে তিনি মেডিকেল রিপোর্টার ছিলেন। সেখানে আমাদেরকে খারাপ লাগছে যে আসলে ওনার কি রোগ আছে আমরা মোটামুটি জানি, কিন্তু এখানে সেই কেন কথা বলবে। আজকে খুবই দুর্ভাগ্য লাগছে আমাদের যে আজকে দেশের সকল মানুষ মনে করে দেশের সকল রাজনীতিবিদ দেশে চিকিৎসা নেবে, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য কালি গণ অনুষ্ঠান হচ্ছে। এটা আমাদেরকে খুবই দুঃখ দিচ্ছে। কথাটাকে বোঝা গেছে? দেশের সকল মানুষ মনে করে যে দেশের সকল রাজনীতিবিদ এবং উচ্চ পর্যায়ের লোক দেশের চিকিৎসা নেবে, তাহলে দেশের চিকিৎসা আরো ভালো হবে। কিন্তু একটি রাজনৈতিক দল আগামীকাল গণ অনুষ্ঠান করছে তারা যে তাদের প্রধান নেতা যেন বিদেশের চিকিৎসা দেবে। কেন? তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং বাংলাদেশ সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সম্ভব, এটা আমরা মনে করি। উনি প্রধানমন্ত্রী, উনি বিদেশে অনেকেই যায়। আমরা রাজনীতিবিদরা কিন্তু বিদেশের চিকিৎসার জন্য খুব কম যায়। যাই হচ্ছে যারা ব্যবসায়ী বড় তারা চিকিৎসা করতে যায়। এখন ধরেন যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আউটডোরের টিকিট লাইন ধরে টিকিট কেটে চিকিৎসা নেন, এবং উনি কিন্তু বিদেশের চিকিৎসা নেন না। দু একবার উনি বিদেশে গেলে হয়তো চেক আপ করান তার পারিবারিক চাপে। এবং সারা বছর ধরে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমাদের চিকিৎসাধীন থাকে এবং তারা ভালো আছে। তাহলে আজকে ঠিক আছে, উনি আজকে এখানে শুধুমাত্র যে চিকিৎসার বিষয়টা নয়, আমি পরিষ্কার করে বলতে চাই দেশবাসীর সামনে, ওনার যে সমস্ত রোগগুলো আছে এটা বাংলাদেশের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। এবং এবার কেয়ার হচ্ছে একটি আপনার আমেরিকা বেসড ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অর্গানাইজেশন, এবং তাদের সক্ষমতা আছে আমরা জানি। এখন আমরা যেটা অনুরোধ করব সকল রাজনীতিবিদদের কাছে যে চিকিৎসকদের বিষয়টা, চিকিৎসার বিষয়টা চিকিৎসার হাতে ছেড়ে দেন। আমরা কিন্তু জানি না এইখানে অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন। ডক্টর এহসানুল হক মিলন, অনেকগুলো প্রশ্ন সামনে, আমি ছোট্ট করে দুটো সহজ করে দিই, যদি এই দুটো আগে আপনি বলেন। প্রথমত হলো, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আপনারা যদি উদ্বিগ্নই হন, তাহলে উনি তো জননেতা, উনার প্রতিদিন কি চিকিৎসা হচ্ছে, যেটা আপনারা দাবি করছেন যে উনার কোনো চিকিৎসা এখানে হচ্ছে না, উনাকে অসুস্থ করে ফেলা হচ্ছে, তাহলে তার চিকিৎসার আপডেটটা আপনারা কেন চিকিৎসক বিশেষজ্ঞদের কোনো বোর্ড থেকে দিচ্ছেন না, যাতে করে সকলেই বুঝতে পারে, দেশবাসী এবং একই সাথে চিকিৎসক মহলও বুঝতে পারে যে কোথায় তার চিকিৎসার সমস্যাটা হচ্ছে। এটি যদি আপনি আগে বলেন। ঠিক আছে, ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচককে, বিশেষ করে আক্তার ভাই, উনি অধ্যাপক, উনি বিশেষজ্ঞ, উনার কথাটাই আমরা একটু নন পলিটিক্যালি বেশি শোনার চেষ্টা করলাম। আসলে স্পোকসম্যান বলে একটি শব্দ রয়েছে, এই ধরনের যারা সেলিব্রিটি, সাবেক প্রধানমন্ত্রী তাদের স্পোকস পার্সন থাকে। এই স্পোকসম্যান আমাদের জন্য একজন ডাক্তারই বটে, ডাক্তার জাহিদ, এবং উনি একজন প্রতিষ্ঠিত যশোর ডাক্তার এবং তিনি কথা বলছেন। অতএব এই বিষয়টি আমি মনে করি ডাক্তারই কথা বলছেন। দ্বিতীয় হলো, এভার কেয়ারের হসপিটালের ডাক্তাররা এসে এই পলিটিক্যাল কোনো বিষয়ে তারা ইনভলভ হবেন না, এটাই কিন্তু খুব স্বাভাবিক। এবং আমরা যুক্তরাষ্ট্র ও পৃথিবীর অন্যান্য জায়গায় দেখি যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পার্সোনাল ফিজিশিয়ান এসে প্রেস কনফারেন্স করে। অতএব এভার কেয়ারকে এই বিষয়ে কথা বলাটা আমি মনে করি কোনোভাবেই সমীচীন হবে না। এটা হলো 1 নম্বর কথা। আসুন, এই ডাক্তাররা যদি বলে যে ইয়েস, he need a better treatment and he need to go abroad for better treatment, তাহলে কি সরকার দিবে? আমার কাছে এই প্রশ্নটি আপনার কাছে রইল যে ঠিক আছে, ডাক্তার আপনি যদি এখানে একটু বলেন ডক্টর এভার কেয়ার কি কথা বলছে কিনা, আমি শুধু এটুকু জানতে চাই। আমি শেষ করে দিচ্ছি। জি জি নিশ্চয়ই, তাই বলতে পারবো না তো। জি জি নিশ্চয়ই বলবেন। আমার কথাটি হচ্ছে যে যদি এভার কেয়ার না বলে থাকে, তাহলে আমাদের এই যে ভিসি সাহেব রয়েছেন, ওনারা একটা মেডিকেল বোর্ড করতে পারেন। দেখুন, আপনারা টক শোতে এসে প্রতিদিন এই বেগম জিয়া নিয়ে কথা বলছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বেগম কেয়ার যদি একজন সাধারণ লোকে হতো, তা আপনারা এই মধ্যরাতে এসে টক শোতে আমাকে ডাকলেন কেন এবং ভিসি স্যারকে ডাকলেন কেন? ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। এখন যদি এভার কেয়ার ডাক্তাররা বলে তাহলে কি আপনারা দিবেন? নিশ্চয়ই না। কারণ আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখেছি, যেটা সত্য যেভাবে বলার দরকার সেভাবে আপনারা বলে, এটা ঘুরিয়ে বলার তো কোনো দরকার নেই।
ঘুরিয়ে বললে তো কোনো লাভ হবে না। আজকে যদি আমি বললাম যে বিএনপির পক্ষ থেকে আমি বললাম যে আমাদের ডক্টর আক্তার সাহেব বলবেন whether she need to be go abroad or not, will the government allow it? Come to the basic point. তাহলে সুভাষ সিংহ সাহেব যেটা বললেন সেই জায়গাটা আপনারা আসার চেষ্টা করুন। উনি বললেন যে আমরা বেগম জিয়াকে নিয়ে রাজনীতি করছি। আপনার সংযোগে আমি দেখলাম চিকিৎসা রাজনীতি নিয়ে 7-5। আমি যদি বলি আইনি রাজনীতি নিয়ে 9-6, আমি যদি বলি ক্ষমতার হাত কত লম্বা সেটা দেখানো হচ্ছে। বেসিক জায়গাটাকে আপনি অ্যাড্রেস করতে হবে, হু ইজ বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন বিনা চিকিৎসায়, তাহলে কি হবে? আমি মনে করি রাষ্ট্র গণতন্ত্রের হত্যা করলো। আপনাকে সেই জায়গাটা আসতে হবে। তাহলে আপনি বেগম জিয়া করছেন কেন? হি ইজ এ কনভিক্টেড আসামি। তাকে নিয়ে তো আমাদের কোনো টক শো করার দরকার নেই। ওয়াই ইট ইজ সো নেসেসারি যে আমরা বেগম জিয়া করব? কারণ আপনারা আইন দেখাচ্ছেন। তাহলে আমি বলবো যে সরকার দেখাচ্ছে তার হাতটা কত লম্বা। এখন আসুন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিদেশ চিকিৎসা করেন, রাষ্ট্রপতি বিদেশ চিকিৎসা করেন, ওবায়দুল কাদের সাহেব বিদেশে চিকিৎসা করছে, আমি নিজেও উইথ ডিউ রেসপেক্ট টু মাই সিনিয়র ডক্টর, উইথ ডিউ রেসপেক্ট আমিও বিদেশ চিকিৎসা করি। এখন রয়েছে কি সংবিধানে রয়েছে অন্য বছর বাসস্থান চিকিৎসার সুবিধা সাংবিধানিকভাবে আমাকে দিতে হবে। এখন এলিট সোসাইটি যারা নিজের ক্ষমতায় পারে তারা বিদেশে চিকিৎসা করে। বেগম যে কি চেয়েছেন? চিকিৎসা করতে চেয়েছেন। আপনাদের চিকিৎসা করতে দিতে আপত্তি কি? আমরা তো বলছি না বিচারিক ব্যবস্থায় ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে। আমরা আইন আদালত নিয়ে আমরা 9-6 করছি না। আমরা স্ট্রেট বলছি যে আসমা আব্দুর রবকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। এত বিতর্ক না করে যদি সরাসরি চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, উনি কি পালিয়ে যাবেন? উনি তো ফেরত আসবেন। তাহলে এখন ধরে নিন যদি বিনা চিকিৎসায় বেগম জিয়া মৃত্যুবরণ করলো, তাহলে কি হবে? এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আসুন 100 বছর পরে এই লেগাসি কি হবে? একজন সাবেক প্রধানমন্ত্রী বিনা চিকিৎসা মারা গিয়েছে। জি সুভাষ সিংহ রায়, আপনি বলবেন কিন্তু আমি একটু ছোট্ট প্রশ্ন করতে চাই ডক্টর এহসানুল হক মিলন। আপনি যেহেতু নিজেও একজন রাজনীতির মানুষ, রাজনীতিবিদ, এই যে 50 বছর স্বাধীনতার 50 বছরের প্রসঙ্গটি আপনি তুললেন, স্বাধীনতার 50 বছরে আপনারা এই বিএনপি, এই আওয়ামী লীগ পালা করে জাতীয় পার্টি এবং আরো কয়েকটি দল মিলে নানা সময়ে বাংলাদেশ শাসন করেছেন। 50 বছরের স্বাস্থ্য ব্যবস্থা এমন করলেন যে আপনাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আর আস্থা নাই। ধন্যবাদ আপনাকে। আমি যদি মালয়েশিয়ার কথা, মাহাতির বিন মোহাম্মদের কথা বলি, উনি যখন ডাক্তার সাহেব ভালো বলতে পারবেন, ওনার যখন বাইপাস সার্জারির প্রয়োজন হলো, ডাক্তাররা বললেন আপনি বিদেশ চলে যান। তিনি তখন বললেন যে না, তোমাদের চিকিৎসা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত উন্নত না হবে আমি ততক্ষণ অপেক্ষা করব, তারপর আমি বাইপাস করব। আমাদের কোন প্রধানমন্ত্রী এটা করেছে? আপনি যদি সমীক্ষা দেখেন 54% পেশেন্ট চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ। না না না, সেখানে আপনারা দায় দেখেন কিনা? আপনি আবারও অন্য দেশের উদাহরণ আনছেন। আওয়ামী লীগ ক্ষমতায়, আপনি অন্য কাউকে তীর ছুঁড়তে পারবেন না। 24 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। প্লিজ মাইন্ড ইট। কারেন্ট গভর্নমেন্ট আজকে কত বছর? 13 years they're in power. What they are doing, can you ask them? সুভাষ সিংহকে এই প্রশ্নটা করেন। আচ্ছা, নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু জি ডক্টর এহসানুল হক মিলন, এবার একটু আপনি কতজন ডাক্তারকে করোনাকালীন মেরেছেন? আমি প্রফেসর আক্তার সাহেবের কাছে এই প্রশ্ন ওকে ডক্টর কামরুল হাসান খান। মিলন সাহেব আমার নামটা ভুল বলছেন, আক্তার না, কিন্তু এই জায়গাটা ঠিক না, আমি আক্তার না। আচ্ছা, আমার নাম অন্য। আচ্ছা, বিষয়টা হলো যে আপনি একটা আপত্তির কথা বলেছেন, ডাক্তার হিসেবে আমি তীব্র প্রতিবাদ। আপনি বলছেন যদি বিনা চিকিৎসা মারা যাবে, কেন বিনা চিকিৎসা মারা যাবে? তাহলে এবার কেয়ার বন্ধ করে দেন। এবার কেয়ারের মতো একটা হাসপাতালকে যদি মনে করেন বিনা চিকিৎসা মারা যাচ্ছে, উনি এই কথাটা কেন বলছেন? আমার কথাটা শুনতে হবে। শুনেন, এই বিষয়টা তর্ক করার বিষয় নয়। আপনার কথা বলে শুনে আমি কথা বলি না, এটা তর্কের বিষয় নয়। বেগম খালেদা যে অসুস্থ, উনি একজন বয়স্ক, 77 বছর বয়স, ওনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। আজকে প্রশ্ন হচ্ছে ওনার চিকিৎসা হচ্ছে কিনা, এবং উন্নতি চিকিৎসা বলতে আপনারা কি বোঝেন? আমরা তো বুঝি না। উন্নত চিকিৎসা কি? আবার যার যে রোগ সেই রোগেরই চিকিৎসা হবে।
সেই পর্যাপ্ত চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে কিনা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা তালিকায় অন্তর্ভুক্ত 5 নম্বরে আছে। এখন সেইখানে যখন এবার কেয়ারের চিকিৎসা তাদের কোনো সময় অসুবিধা হয়, তখন তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা রেফার করে, এবং এই রুগীটিও করা হয়েছে। আজকে আমাদের যেটা কথা হলো যে আপনারা এই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়টা হলো চিকিৎসা একটি বিষয়, তারপরে হচ্ছে আইনি একটা বিষয়, রাজনীতির বিষয়। আপনারা কিন্তু এখানে পুরোটাই রাজনীতি নিয়ে যাচ্ছে। আমি শেষ করে দেবো। এখানে আপনাদের কনসার্ন যেখানে ওনার সঠিক চিকিৎসাটা হচ্ছে কিনা, এটা হচ্ছে কনসার্ন। উনি তো ধরেন যদি আইনি বিষয় না থাকতো, উনি একজন সাবেক, উনি ইচ্ছা করলে যেতেই পারে। কোন রোগী যদি বিদেশে যেতে চায়, কোন ডাক্তার বাংলাদেশে রেফার করে না, সেই যোগ্যতা বাংলাদেশের আছে। যদি কেউ বিদেশে যেতে চায় তার নিজের দায়িত্বে যায়, কেউ যে রেফার করে এটা কিন্তু কেউ কখনো করে না। এখন কিন্তু কেউ ডিজায়ার করেন বিদেশে যাবে, সে যাবে, তার দায়িত্বে যাবে। কিন্তু বাংলাদেশে এমন দুরবস্থা নাই আজকে, বাংলাদেশ সব ধরনের চিকিৎসা হয়, সব ধরনের চিকিৎসক রয়েছে। কিন্তু কথা হলো যে অনেকেই যায়, তারা নিজের দায়িত্বে যায়। এই যে বিভ্রান্তিগুলি আপনারা দয়া করে, আপনার একটা জিনিস ক্ষতি হচ্ছে, উনি একজন সম্মানিত ব্যক্তি, দেশের একজন ভিভিআইপি, এবং ওনার চিকিৎসা নিয়ে এত যে আপনারা বিভ্রান্ত, এটা কিন্তু আমরা পছন্দ করছি না। আজকে ওনার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা দরকার, এইগুলি তো বলা ঠিক নয়। ওনার একজন ভিভিআইপি উনি যেতে পারেন, কিন্তু আইনি বিষয়টা তো দেখতে পারেন, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু আপনারা, এটি আমি দুঃখের সাথে বলছি, প্রধান নেতার জন্য বিদেশি চিকিৎসার জন্য অনশন করবে, এটা কিন্তু দেশের মানুষ কিন্তু পছন্দ করার কথা নয়। কারণ আমাদের কাছে প্রচন্ড চাপ আছে, দেশের সবাই যেন দেশের চিকিৎসা, সেই সুযোগ কিন্তু বাংলাদেশে আছে। হয়তো আমরা সেরকম করতে, কিন্তু বিগত কয়েক বছর আপনার মন্তব্য, কয়েক বছর কিন্তু চিকিৎসা মেডিকেল অনেক সমস্যা আছে। আমি একেবারেই নত জানু হয়ে এসআর মিলন ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রথম কথা হচ্ছে, দিয়ে দেন। না আমি দিব। আমি তো আর রাজনীতিবিদদের মতন এভাবে বলতে পারবো না। আমি যেটা কথা একটু বলি, প্রথম হচ্ছে আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি আওয়ামী লীগের শাসন আমলতে 24 বছরে বলেছেন। আমার অঙ্কে বলছে না, total from 1971 to till today you counting? বলি till today দিলে আপনি এবারে 13 বছর হয়ে গেছে। আমি বলি যদি 13 বছরও ধরেন, 13 আর 5 18, আর 18 আর 3 21 বছর, অঙ্কে ভুল হয়েছে। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন আছে, না 3 বছর আছে, আপনি কাউকে ছেড়ে দিচ্ছেন না। I understand what you're trying to say. মিলন ভাই আমি একটু অঙ্কে কথা বললে কোনো লাভ নাই। অঙ্কে ভুল হয়েছে, অঙ্কে খুব মেধাবী বলে লাভ নাই। আমার মাইনর মিলন ভাই, আমি কাঁচা বলি নাই, আমি কথা শুনে বুঝে বলেছি। You have 3 more years to go. আমি আপনাকে কথা বলি। আরেকটি কথা হচ্ছে, একটা উদাহরণ দেখাবেন দণ্ডিত ব্যক্তি পৃথিবীর কোন দেশে বিদেশে চিকিৎসা করার সুযোগ পেয়েছেন। আপনি যদি আসাম আব্দুর রবের উদাহরণ দেয়, এই উদাহরণটি আমি মানব না, কারণে ওটা মার্শাল্লাহ গভর্নমেন্ট ছিল। আপনি যদি প্রকারান্তরে বিএনপির কোন বুদ্ধিজীবী গণমাধ্যমে বলেছেন যে মোহাম্মদ নাসিমকে পাঠানো হয়েছিল, সেটাও কিন্তু এখানে মার্শাল্লাহ গভর্নমেন্টের সময়, এবং সেটা ক্যাঙ্গারু কোর্টে হয়েছিল, এবং সেটা দ্বন্দ্বিত হয়নি, বিচারের রায় ঘোষিত করেছিল নিম্ন আদালতের ওই ক্যাঙ্গারু কোর্টে। অতএব আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোন দেশে দ্বন্দ্বিত ব্যক্তি দ্বন্দ্ব কার্যকরী থাকা অবস্থায়, জেলে থাকা অবস্থায় তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়। সুভাষ সিংহ রায়, আপনাকে ধন্যবাদ। ডক্টর এহসানুল হক মিলন, আপনার শেষ মন্তব্য। জি, আমি উত্তর দিচ্ছি সুভাষ সিংহ রায়কে। আমি আইনের ছাত্র নয়, আমি আইন নয়। আইন মন্ত্রী বলেছেন বিচারাধীন বিষয়ে ওনারা হস্তক্ষেপ করতে পারবেন না। তাহলে পিজি থেকে বাসায় পাঠালেন কোন অধিকারে, কোন আইনে? আমি যদি এটা জিজ্ঞেস করি, সরকার ইচ্ছে করলে করতে পারে। সরকার এটাকে নয় ছয় করছে, রাজনীতি করছে। আর আমি আমার ডাক্তার সাহেবকে বলবো 54% পেশেন্ট যে ভারত চলে যাচ্ছে, কোন সুশিক্ষার কারণে যাচ্ছে এবং কত লোককে রেফার করছে বিদেশ যেতে পিজি থেকে, আমি এই নথিপত্র নিয়ে উনার অফিসে হাজির হব। আমি উইথ ডিউ রেসপেক্ট ওনাকে বলছি, এইভাবে কথা বললেই হবে না। চিকিৎসা দিচ্ছে, রাষ্ট্রপতি কেন বিদেশ যায় চিকিৎসা করতে?
বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন না? বলুন, কি বলবেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রী কবে বিদেশ চিকিৎসায় গেছেন একটু বলতে এই পারবেন? গতবারও স্লোন ক্যাটারিং না সেন্টার না না, ভুল করছেন, ভুল করছেন। 21 আগস্টে গ্রেনেড হামলার পরেও তিনি কানের চিকিৎসা গিয়েছেন কিনা তাই বলে। উনি যাননি। লন্ডনে গিয়েছেন এবারও, উনি স্লোন ক্যাটারিং সেন্টারে নিউইয়র্কে গিয়েছেন। আমরা বোধহয় আমরা আমরা এটা হচ্ছে আমরা বোধহয় আংশিক আপনারা রাজনীতি করছেন, শুনেন, আপনারা রাজনীতি করছেন। না, না, এভাবে তো আলোচনা হয় না। আমি বললাম তো আমরা বোধহয় এই সংবাদের সংবাদের এই জায়গায় না এটা আমরা এখানেই শেষ করতে চাই। আমরা অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর এহসানুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকেও ধন্যবাদ। আমরা শেষ করছি এই সংবাদের বিশ্লেষণ। ফিরছি অন্য কোনো সংবাদের বিশ্লেষণ। শুক্রবারের জার্নালে চেষ্টা করি হার্ড নিউজ, রাজনীতি কিংবা অন্যান্য সংবাদের পাশাপাশি সফট নিউজ, বিশেষ করে আমাদের সংস্কৃতি জগৎ, বিনোদন জগতের খবরগুলো নিয়েও একটি বিশ্লেষণ করার। আজকে আমরা যেটি ৭১-এ আমরা দেখেছি যে আনন্দযোগে একটি গুরুত্বপূর্ণ খবর ছিল যে এই নভেম্বর এবং ডিসেম্বরে একের পর এক বাংলা ছবি মুক্তি পাচ্ছে, যেখানে বাংলা ছবিতে দুর্দিনের কথা বলা হচ্ছে। আমরা জানি রেহানা মরিয়ম নূর প্রথম সপ্তাহ পার করেছে, দ্বিতীয় সপ্তাহে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আছে এবং আরো কিছু ছবি আসছে, সিনেমা আসছে, যেমন লাল মরগের ঝুঁটি, নুরুল আলম আতিক পরিচালনা করেছেন, আসছে নোনা জলের কাব্য, এরকম কয়েকটি ছবিও আসছে। আমরা এইগুলো একটু বিশ্লেষণ করতে চাই। তারিক আনাম খানকে যুক্ত করতে চাই, তিনি নাট্য নির্দেশক এবং অভিনয় শিল্পী। আপনাকে অনেক স্বাগত এত রাতে ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। আপনি কি পসিবিলিটিস দেখছেন? আমি যদ্দূর দেখতে পেলাম, যে খবরও দেখতে পেলাম, আপনি রেহানা মরিয়ম নূর দেখেছেন এবং রেহানা মরিয়ম নূর দ্বিতীয় সপ্তাহে আবারও চলছে দেশের নানা প্রেক্ষাগৃহে। আরো নতুন ছবি আসছে, লাল মোরগের ঝুঁটি আসছে, নোনা জলের কাব্য আসছে, কি দেখছেন? আমি অত্যন্ত সুবাতাস দেখতে পাচ্ছি, সুসময় দেখতে পাচ্ছি। আমাদের চলচ্চিত্র একটা মোড় নিচ্ছে এবং আমাদের তরুণ নির্মাতারা এবং পুরনো নির্মাতারাও অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে সামনে আসছে। আপনার সঙ্গেই আমি অ্যাড করতে চাই, লাল মোরগের ঝুঁটি আসছে নুরুল আলম আতিকের। ইতিমধ্যে তার একটি ছবিতে আমিও অভিনয় করেছি, সেটিও শেষ হয়ে মুক্তির অপেক্ষা আছে, সেটি হলো পেয়ারা সুবাস। সাইদুল আলম টুটুলের কালবেলা, যেটি আমাদের স্বাধীনতা যুদ্ধের নির্মিত বিদ্রোহের কাহিনী, মানুষের বাঁচার কাহিনী, যুদ্ধ নিয়ে খুব ভালো নির্মিত ছবি বলে আমি শুনেছি। অনুদানের ছবি, উনি আমাদের মাঝে নাই, ওটা ডিসেম্বরের শুরুর দিকেই রিলিজ হওয়ার কথা। আরেকটা ছবিতে আমি অভিনয় করেছি, সেটাও আমি বিশ্বাস করি ভালো হবে, একটু অন্য ধরনের, একটু বাবা ছেলের সম্পর্কের ছবি, সেটা হলো মৃধা বনাম মৃধা, রনি ভৌমিকের। এখানে এই তথাকথিত, আমি খারাপ বলছি না, কিন্তু আমি উইথ অল ডিউ রেসপেক্ট, গান, নাচ বা মারামারি, বিদ্রোহ, এগুলো প্রয়োজন আছে, এটাও এক ধরনের ঘরানা। তো এছাড়াও একটু অন্য চিন্তা ভাবনার ছবি আসছে। হাওয়া বলে একটি ছবি মেজবাহুর রহমান সুমনের, সেটিও শেষ পর্যায়ে। আমার জানা মতে অত্যন্ত ভালো নির্মাণ, অন্য ধরনের নির্মাণ। গনিন বলে গিয়াসউদ্দিন সেলিমের একটি ছবি, সেটিও শেষ হওয়ার পথে। এবার আপনি যেটা বললেন, রেহানা মরিয়ম নূর, নোনা জলের কাব্য, এর আগে চন্দ্রাবতী কথা দেখেছি আমরা। সব মিলিয়ে আপনি দেখেন একটা অন্য জায়গায় যাওয়ার একটা অদ্ভুত প্রচেষ্টা শুরু হয়েছে। এবং আমাদের এই বাংলাদেশে কিন্তু মানুষের জনজীবন, মানুষের সমাজ, রাজনীতি, সমস্ত কিছু নিয়ে অনেক গল্প কিন্তু আছে। এই গল্পগুলোকে নিয়ে আমাদের নির্মাতারা যে ভাবছেন, সেইটা মানে খুব একটা ভালো জায়গায় যাচ্ছে বলে আমি নিজে মনে করি। আপনি অনেক আশার জায়গা দেখছেন। বাংলাদেশের তরুণ নির্মাতা এবং একটু অগ্রজ যারা, তারাও নানা ধরনের গল্প নিয়ে এই আগামী মাসগুলোতে সিনেমা হলে দর্শকের সামনে আসবেন। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই, যে বাংলাদেশের 50, আমরা জানি করোনাকালে 2 বছর প্রায় গেল, আমরা এখনো করোনা সংকটের মধ্যেই আছি, চ্যালেঞ্জের মধ্যে আছি। এই যে 50 বছরে আমরা অনেক উদ্যোগ নিলাম, সংস্কৃতি ক্ষেত্রে আপনি কি দেখতে পান এরকম কোন উদ্যোগ কি হতে পারতো কিনা? এখানে সুভাষ সিংহ রায় আছেন, সাংবাদিক মাসুদ কামাল আছেন, নিশ্চয়ই মন্তব্য নেব যে বাংলাদেশে এ পর্যন্ত গত 50 বছরে হওয়া 50টা ছবি নিয়ে আমরা একটা শোকেজিং করতে পারতাম কিনা। আমাদের অনেক গুরুত্বপূর্ণ সব ছবি হয়েছে, যেগুলো আসলে এখন তরুণ প্রজন্মের কাছে হয়তো সেভাবে হাজির নেই।
এরকম কোন উদ্যোগ আমরা নিতে পারতাম কিনা, কিংবা ধরুন আরো 50টা নানা ধরনের ছবি নির্মাণ হোক, সে ধরনের কোনো প্রকল্প আমরা নিতে পারতাম কিনা, সেই সুযোগগুলো কি ছিল কিনা? অবশ্যই ছিল। এখানে কিভাবে আমি এটাকে উপস্থাপন করবো জানি না। আপনি খেয়াল করে দেখবেন যখন পাকিস্তানের সময়ে ছবিগুলো হয়েছে তখন কিন্তু উর্দু সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমাগুলো তৈরি হয়েছে, যেখান থেকে আমরা পেয়েছি ধরা যাক রূপবান, ধরা যাক জরিনা সুন্দরী, ধরা যাক গুনাই বিবি। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদের কথাই কিন্তু বলেছে। হয়তো নির্মাণের ক্ষেত্রে একটু পিছপা ছিল, কিন্তু এগুলো জনবিচ্ছিন্ন কোনো ছিল না। কিন্তু আস্তে 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 স্বাধীনতার পরে এবং আরো ভয়ঙ্কর ভাবে 75 পরবর্তী একটি সময়ে গিয়ে ছবিগুলো কেমন জানি গতানুগতিক এবং সস্তার দিকে চলে গেল। এই যে যুদ্ধটা ছিল অন্য সংস্কৃতির সঙ্গে আমার, দেখুন জীবন থেকে নেওয়া কিন্তু হয়েছে। বেহুলার মতো ছবি হয়েছে, জহির রায়হান বানিয়েছে, এবং তিনি কিন্তু সঙ্গম বানিয়েছেন, যেটি পাকিস্তান তাকে রিলিজ করতে দেবে না। তিনি বলেছেন যে আমি বাঙালি প্রথম যে এই পাকিস্তানের উর্দু ছবি বানিয়ে আমি রিলিজ করব, এবং সেটা পাকিস্তানে রিলিজ করবো। তিনি বগল দাবা করে সমস্ত রিল নিয়ে গেছেন পাকিস্তানে, তারা দেয়নি। একটা সিনেমা হল দিয়েছে, যেহেতু খুব গুণগত মান ভালো ছিল তখন কিন্তু হয়েছে। এইটা আমরা ধরে রাখতে পারি যে কোনো প্রকার, এই ধরে রাখাটা আমাদের উচিত ছিল। আমি খুব খুব দুঃখের সঙ্গে বলছি যে আমাদের স্বাধীনতার উপরে ছবি খুব হাতে গোনা কয়েকটি হয়েছে যেগুলো আমরা বলতে পারবো, কিন্তু 50 বছরে আপনি অত্যন্ত যথার্থ বলেছেন যে 50টি ভালো ছবি অন্তত স্বাধীনতা যুদ্ধের উপরে আমাদের থাকা উচিত ছিল, যেগুলো নিয়ে আমরা বলতে পারতাম যেগুলো আমাদের দলিল। তো শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, এমনিতে তো আমাদের অন্তত বেশ কিছু ভালো ছবি হয়েছে, যেমন গুড্ডির মতো ভালো ছবি আমাদের এখানে হয়েছে। আপনি তো নিজেও বেশ কয়েকটি ছবির কথা বললেন, এবং চাকার মতো ভালো ছবি আমাদের এখানে হয়েছে। অন্তত 50 বছরে ভালো 50টি ছবির শোকেজিং তো আমরা এই 50 বছরে করতে পারতাম, সেটিও আমরা করেছি কিনা, করা উচিত ছিল, সেটিও আমরা করেছি কিনা। সাংবাদিক মাসুদ কামাল, আপনার মন্তব্যটি নিতে চাই। দেখেন, এখানে তারিক আনাম ভাই অনেক অভিজ্ঞ লোক এবং দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে জড়িত আছেন। উনি আশার আলো দেখছেন, উপস্থাপক হিসেবে আপনিও দেখছেন, কিন্তু দর্শক হিসেবে আমি দেখছি না। আমি একেবারেই দেখছি না এই কারণে, দেখেন মুভি নির্মাণ হওয়াটাই কিন্তু মূল কথা নয়। মূল কথা হলো আপনার দর্শক কোথায়, সারা দেশে দর্শক কোথায় মুভিগুলি দেখবে, সিনেমা হল কোথায়। আপনার ঢাকা শহরে এখন সিনেমা হল কয়টা আছে? ঢাকা শহরে 1 দশক আগেও সিনেমা হল ছিল 40টা, এখন আছে 16টা। 16টার মধ্যে 8টা চলে আর 8টা বন্ধ আছে। সারা দেশে বলা হয় এখন সারা দেশে এখন 70টার মতো সিনেমা হল নাকি অ্যাক্টিভ আছে, 70টার মতো অ্যাক্টিভ আছে। সেগুলোতে কতজন লোক যায়? 10-15 জন লোক করে যায় এক একটা ছবিতে। তারা বলে কি যে না চালালে মেশিন চলে না, মেশিন নষ্ট হয়ে যাবে, মেশিনটাকে চালু রাখার জন্য। এখন আমার কথা হলো কি, ধরা যাক তারিক ভাই একটা ভালো মুভি করলেন, ধরে নিচ্ছি খুব ভালো মুভি করলেন, সেই মুভির দর্শক কোথায়? আপনার কয়টা সিনেপ্লেক্স আছে? আপনি সিনেপ্লেক্সটা বানাতে পারেননি। দেখেন ইন্ডিয়ায় কিন্তু একটা পেয়ালার মুভির একটা দর্শক আছে, কেন? ওদের প্রচুর সিনেপ্লেক্স আছে, কিন্তু আপনার সিনেপ্লেক্স কোথায়? আপনি বানাতে পারছেন না। সিনেপ্লেক্স না হলে আপনি মধ্যবিত্ত শ্রেণীকে কোথায় নিয়ে যাবেন? মধ্যবিত্ত শ্রেণী না দেখলে আপনার এই সিনেমা কে দেখবে? এবং যারা নাকি একদম নিম্নবিত্ত, তাদের যে সিনেমাগুলির নাম বলেন আপনি, এই মুভিগুলি তো ওদের জন্য নয়। সেখানে কিন্তু একটা, আমি মনে করি আপনারা খুব সুন্দর করে একটা মালা গাচ্ছেন, কিন্তু মালার এন্ডিংটা আপনি জানেন না। মালাটা তো, বৃত্তটা তো পূর্ণ হতে হবে। সেই বৃত্ত পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু আমরা গ্যাপ দেখছি। এই গ্যাপটা হচ্ছে সরকার উদ্যোগ নিতে পারত, সরকার এগিয়ে আসতে পারত, কিন্তু সরকার কিন্তু এক্ষেত্রে দেখেও না দেখার ভান করে বসে আছে, যে 2 দিন পরে অসহায় আন্দোলন করবে। এই একই সমস্যা কিন্তু আমাদের নাট্য জগতেও আছে। নাটকের দর্শক দেখেন, তারিক ভাই দীর্ঘদিন নাটকের সঙ্গে জড়িত, উনিও উপলব্ধি করতে পারেন নাটকের দর্শক কোথায়। ফলে দর্শক হিসেবে আপনি খুব বেশি আশার আলো দেখছেন না। ভালো ছবি হয়তো হচ্ছে, কিন্তু সেগুলি পৌঁছাবে কিভাবে, যাদের জন্য ছবি যদি তারাই না দেখতে পারে। সুভাষ সিংহ রায়। পাল্টা বলতে হয় সেজন্য আমি বলছি না। শক্তিমান অভিনেতা তারেক আনাম যখন কথা বলছিলেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি সর্বশেষ যে রেহানা মরিয়ম নূর দেখেছি, আমি বিমোহিত হয়েছি। এবং হংকং এর যে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতেছে এবং কান চলচ্চিত্র উৎসবে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এবং এই যে
নতুন নতুন নির্মাতারা আসছেন, এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। হ্যাঁ, মাসুদ কামাল ভাইয়ের সাথে ওই জায়গায় আমি একমত। আমাদেরও দায়িত্ব আছে, দর্শকদের একটা বড় দায়িত্ব আছে। আমি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষে, সেটা এক থেকে প্রায় 32-33 বছর আগে, আমি কলকাতার নিউ মার্কেটে যেখানে টেলিভিশন বিক্রি হয়, এন্টিনা বিক্রি হয়, সেই এন্টিনাতে আমি বিজ্ঞাপন লাগা দেখেছি যে এই এন্টিনা দিয়ে বাংলাদেশের নাটক দেখা যায়। কোন জায়গায় দেখেছি এই এন্টিনা দিয়ে হুমায়ুন আহমেদের নাটক দেখা যায়। আমাদের সংকট আমরা কিন্তু বুঝতে পারিনি। আমরা জিডিপির কথা বলি, যে কথাটা আমি প্রায় বলি, কিন্তু কালচারাল জিডিপির কথা নিয়ে আমরা কম ভাবি। আমাদের দর্শকদের একটা বড় দায়িত্ব আছে, আর সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করাটা খুব জরুরি, যে কারণে সরকারের দায়িত্ব রয়েছে, এবং সার্বিকভাবে আমাদের ভালো ছবির অনুপ্রেরণা দেবার জন্য আমরা যারা দর্শক, আমরা তাদের একটা বড় দায়িত্ব। তার মানে সরকার এবং দর্শক দুদিক থেকে দায়িত্ব রয়েছে। তারিক আনাম খান, যে চ্যালেঞ্জটির কথা বললেন সাংবাদিক মাসুদ কামাল। দেখুন, আমি মনে করি এটি দিয়ে একদিনে নয়, একটু একটু করে ঘটেছে। সেখানে তো আমাদের কমার্শিয়াল ছবি, সেই অর্থে বাণিজ্যিক চলচ্চিত্র, উনি যে বললেন যে সাধারণ দর্শককে আমরা খুব অবমূল্যায়ন করে বলছি, তারা কি বুঝবে তাদের জন্য কি এই ছবি? আমার মনে হয় যে রেহানা মরিয়ম নূরের মতো একটি ছবি কয়েকবার এই ধরনের প্রক্রিয়ার মধ্যে যেতে যেতে কিন্তু একটা পর্যায়ে মানুষের চোখটা খুলবে, দেখার মতো খুলবে। আপনি পাশের দেশের দিকে যখন যেটা চলচ্চিত্র একটি বড় ইন্ডাস্ট্রি, সেখানে একটি ক্রোনোলজি কিন্তু আমরা দেখতে পাই, ক্রমান্বয়ে আস্তে 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 একটা জায়গায় গিয়েছে। মানে 60-এর দশকের বাণিজ্যিক সিনেমা এবং আজকের বাণিজ্যিক সিনেমার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সমাজকে টাচ করছে, ইন্ডিভিজুয়াল মানুষকে টাচ করছে, এটি খুব জরুরি দরকার বলে মনে করি। যদি সমাজ, রাজনীতি, সংস্কৃতির সঙ্গে পুরোটা একসঙ্গে না যায় তাহলে কিন্তু হবে না। থিয়েটারের কথা বলি, থিয়েটার কয়জন দর্শক দেখেন? আমাদের এখানে হল একটা কি দুটো, 300, 250, হাউসফুল হলে 400-500, কিন্তু তার যে শক্তি, সেই শক্তিটাকে অস্বীকার করা যায় না। কিন্তু এই যে চলচ্চিত্রের সুবাতাস, আমি বলি আমার মতে একটা পর্যায়ে কিন্তু দর্শককেও প্রভাবিত করবে। যদি আপনার সেই ব্যবসায় থাকতো তাহলে তো চলচ্চিত্র যে হলগুলোর কথা বন্ধ হয়ে গেছে, বন্ধ তো হতো না। কি ধরনের চলচ্চিত্র করলে, শুধু আমি এন্টারটেইনিং চলচ্চিত্রের পক্ষে আমি নিজেও করি, সেখানে গালমান্দা থাকবে, মারামারি থাকবে, সত্যে জয় হবে, গরিবের শোষণের বিরুদ্ধে মোটা দাগে হলেও সেগুলো কিন্তু আছে, আমরা দেখেছি সবসময়, কিন্তু বাঁচাতে পারেনি। কিন্তু মানুষ যত আধুনিক হচ্ছে, এখন মোবাইলের মধ্যে অনেক কিছু দেখা যায়, বিদেশের ছবি দেখা যায়। একটা প্যারাসাইট সিনেমা, আপনি দক্ষিণ কোরিয়া সিনেমা কি করে ডেভেলপ করবে, টার্কিশ সিনেমা কি করে ডেভেলপ করেছে, তারা তো পিছিয়ে ছিল। সুতরাং আমার মনে হয় হতাশ হওয়ার কিছু নেই। আমি অত্যন্ত সুবাতাস দেখতে পাচ্ছি, রিস্ক নিয়ে এগিয়ে আসছে। হ্যাঁ, আমরা কম বাজেটে ছবি করবো, অসুবিধা কি আছে? আমাদের সীমিত ইসের মধ্যে করবো। বাংলাদেশের বিভিন্ন শর্ট ফিল্ম কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেকে খবর রাখি না, কিন্তু তারা বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে, নাম করছে, অন্য আইডিয়া নিয়ে তারা কিন্তু আসছে, এবং জেলা শহরেও ডেভেলপ করছে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হলো এর সঙ্গে, আমি শেষ করি, সেটা হচ্ছে সরকারি একটা জায়গা দরকার, যেটা আমি খবর পেয়েছি হচ্ছে সেন্ট্রাল সার্ভিস সিস্টেম, যেখান থেকে আপনি যে টিকিটটা বিক্রি হবে, যেটাই বিক্রি হোক, 50 জন লোক হোক, 100 জন লোক হোক, সেখান থেকে কিন্তু প্রডিউসার তার লভ্যাংশ পাবেন। এখন গিয়ে ওখানে ধর্ণা দিতে হলে গিয়ে, ভাই কি হলো, আমার টাকাটা দেবেন কিনা, অনেক লোক টাকা পায় না, যতটুকু হোক না কেন। কিন্তু এইটা পার্শ্ববর্তী দেশে কিন্তু আছে, সেন্ট্রাল সার্ভিস সিস্টেমে হয়, আপনি বিভিন্ন জায়গায় যান, সেখান থেকে হয়। সুতরাং রেভিনিউ যতটুকু আমি পাই, সেটা কিন্তু খুব আমার জন্য খুব আমার জন্য খুব হয়ে যায়। মানে আমি জানি এটা পাবো, তখন মানুষ রিস্ক নিতে পারে। আমির খানের বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে কিন্তু অনেক চলচ্চিত্র মুখ থুবড়ে পড়েছে, কিন্তু অনেক চলচ্চিত্র ব্যবসা করেছে। এরকম পার্শ্ববর্তী অনেক দেশের মধ্যে আছে, যারা বড় বড় হিরো, তাদের অনেক ছবি ফ্লপ করেছে। পলিসি দরকার, যে পলিসি করেছিলেন, পলিসি দরকার, এবং আপনি আশার আলো দেখছেন। আপনাকে অনেক ধন্যবাদ তারিক আনাম খান এত রাতে যুক্ত হওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল এবং রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায় ৭১ জার্নালে যুক্ত থাকার জন্য।